অ্যাজ ইউ ক্যান রিমেম্বার, আগের দিন আমরা যে অ্যাকিউট কিডনি ইনজুরির যে ডেফিনেশনটা পড়েছিলাম তার 4টে কম্পোনেন্ট ছিল। ইটস আ সাডেন, usually reversible deterioration in renal function which develops over days to weeks, which may or may not be associated with reduction of urine volume. এই 4টে পয়েন্ট ছিল, ঠিক আছে? তার মধ্যে দুটো জিনিস এখানে ক্লিয়ারলি জাস্ট অপোজিট। এক নম্বর হচ্ছে ইরিভার্সিবল ডিটেরিওরেশন, এটা কখনো রিভার্সিবল হবে না। usually develops over a period of years, টাইম পিরিয়ডটা অনেক বেশি হবে, ঠিক আছে? সো chronic kidney disease or CKD, previously termed chronic renal failure, refers to an irreversible deterioration of renal functions which usually develops over a period of years. এবার কিডনির ফাংশনগুলো মেইনলি কি, আমরা যদি ব্রডলি ডিভাইড করি তাহলে মেইনলি 4টে হেডে কিডনির ফাংশনগুলোকে ভাবা যায়। এক নম্বর হচ্ছে, অ্যাজ উই অল নো, এক্সক্রিশন অফ দ্য টক্সিক মেটাবোলাইটস ইন দ্য বডি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে মেনটেনেন্স অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। 3 নম্বর হচ্ছে মেনটেনেন্স অফ দ্য ব্লাড প্রেশার ইন দ্য বডি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, যেটা আমরা সবসময় খেয়াল রাখি না। অ্যান্ড 4th ইজ সাম মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রিনাল ফাংশনস। কি কি? মেন যে দুটোর কথা মনে রাখতেই হবে, একটা হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ফসফেট মেটাবলিজম, যেটা তার উপর কিডনির একটা বিরাট ভূমিকা আছে। অ্যান্ড সেকেন্ড ইজ secretion of erythropoietin hormone that takes an important part in the synthesis of hemoglobin. আচ্ছা, এবার যখন ক্রনিক কিডনি ইনজুরি হবে তখন আস্তে আস্তে এই 4টে ফাংশনই আস্তে আস্তে এফেক্টেড হতে শুরু করবে, and that gives rise to the signs and symptoms of chronic kidney disease which are collectively called uremia. Uremia is a broad based term, তার মধ্যে সিকেডির জন্য যা যা সিমটমস আমরা পাই, যা যা সাইন্স আমরা পরের দিকে পাই, সবগুলোকে ওভারঅল ইউরিমিয়া বলে বলা হয়। প্রথম দিকে খুব কম ব্যাপার থাকবে, প্রায় কিছুই থাকবে না, পেশেন্ট ইজ অলমোস্ট অ্যাসিমটোম্যাটিক, যে জন্য ধরা পড়ে না। পরের দিকে আস্তে আস্তে নানা রকম জিনিস দেখা দিতে শুরু করবে। এই পুরো জিনিসটাকেই, কম থেকে বেশি এই পুরো স্পেকট্রামটাকে আমরা ইউরিমিয়া বলে থাকি। ইনিশিয়ালি ইট ইজ ম্যানিফেস্টেড অনলি অ্যাজ আ বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, মানে জাস্ট ইউরিয়াটা একটু বেড়েছে, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন একটু বেড়েছে, ক্রিয়েটিনিন হয়তো একটু বাড়ছে, এইগুলো। বাট ইভেনচুয়ালি লস অফ এক্সক্রিটরি, metabolic and endocrine functions of the kidney leads to the clinical signs and symptoms of renal failure, collectively termed as uremia, যেটা বললাম এই মাত্র। 5টা স্টেজ হয় সিকেডি, সেটা পরে আসছি। তার মধ্যে যখন একেবারে শেষের দিকে চলে এসছে, when death is likely without RRT. RRT is renal replacement therapy, that includes medical therapy as well as dialysis. যখন এমন পজিশনে চলে আসবে পেশেন্ট যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি না করলে সে আর বেঁচে থাকতে পারবে না, that is stage 5. It is called end stage renal disease or failure, সংক্ষেপে ESRD or ESRF, usually ESRD বলা, end stage renal disease. আমরা যদি এপিডেমিওলজি নিয়ে একটু ছোট্ট করে ভাবি, in most countries estimated prevalence of CKD, that is advanced stage, যেটা stage 3 to stage 5, where estimated GFR, glomerular filtration rate, is less than 60. এটা হচ্ছে ওভারঅল পপুলেশন নিয়ে 5 to 7%. Overall population, 5 to 7% patient may develop CKD in some stage of their life. This mostly affects people above 65 years. এবার যদি আমি স্পেসিফিক কতগুলো গ্রুপকে ভাবি, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ভাস্কুলার ডিজিজেস, এই স্পেসিফিক গ্রুপগুলোতে ইনসিডেন্স অফ ক্রনিক কিডনি ডিজিজ ইজ মাচ হায়ার, ঠিক আছে? সেই জন্য এই গ্রুপগুলোতে আমাদের টার্গেটেড স্ক্রিনিং করতে হবে। আমি যখনই ডায়াবেটিক পেশেন্ট পাবো, আমাকে কিডনি ফাংশনের জন্য রেগুলার বেসিসে স্ক্রিনিং করতে হবে। আমি যখন হাইপারটেনশন পেশেন্ট পাবো, স্ক্রিনিং করতে হবে। কিরকম? জাস্ট একটু অফ দ্য ট্র্যাক চলে যাচ্ছি। ডায়াবেটিস মেলাইটাস আমরা জানি টাইপ 1 হয়, টাইপ 2 হয়। টাইপ 1 এর নিয়মই হচ্ছে ডায়াগনোসিসের 5th ইয়ার থেকে, 5 বছর পর থেকে
প্রতি বছর একবার করে মাইক্রো অ্যালবুমিনুরিয়া আছে কিনা সেটা টেস্ট করে দেখতে হয়। ইউরিন ফর এসিআর বলে একটা টেস্ট হয়, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। সেটা হোল সারাদিনের ইউরিন কালেক্ট করেও টেস্ট করা যেতে পারে, বা একটা স্পট ইউরিন থেকে কালেক্ট করেও টেস্ট করা যেতে পারে। এইটা থেকে টেস্ট করে আমরা স্ক্রিনিং করতে পারি যে রেনাল এটা মানে রেনাল প্যারামিটারসগুলো তার কিরকম রয়েছে বা তার রেনাল ফাংশন কিরকম রয়েছে। এই টেস্টটা এটা একটা ইউজফুল স্ক্রিনিং মেথড। এইটা টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টদের 5th ইয়ার থেকে প্রতি বছর একবার করে করতে হয়। আর টাইপ 2 পেশেন্টদের, যেগুলো আমরা ম্যাক্সিমাম দেখে থাকি চারদিকে, টাইপ 2 পেশেন্টদের সিন্স ডায়াগনোসিস প্রতি বছর একবার করে টেস্ট করতে হয়। আইডিয়ালি বলা হয় 6 মাস অন্তর টেস্ট করার কথা, কিন্তু অ্যাটলিস্ট বছরে একবার করে টেস্ট করতে হয়। এটাই হচ্ছে টার্গেটেড স্ক্রিনিং। ওভারঅল ডায়াবেটিক পপুলেশনে আমাকে টাইপ 1 হলে প্রতি বছর 5 বছরের পর থেকে, আর টাইপ 2 হলে প্রথম থেকেই বছর বছর আমাকে একবার করে এসিআর এবং অন্যান্য রিলেটেড টেস্টগুলো দেখে নিতে হবে যে রেনাল ফাংশন কিরকম থাকছে, তার সিকেডি দিকে পেশেন্ট যাচ্ছে কিনা। হাইপারটেনশনের ক্ষেত্রেও সেরকম ভাবে স্ক্রিনিং এর দরকার হয়। গ্রেট মেজরিটি অফ পেশেন্টস উইথ ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1 to 3 never develop ESRD. This is very important. স্টেজ 1, স্টেজ 2 এইগুলো সাধারণত আমরা ধরতেই পারি না যদি না আমরা ওই স্ক্রিনিং করি, কারণ পেশেন্টের অলমোস্ট সিমটমস কিছু থাকবেই না। স্টেজ 3 তে আমরা কিছু পেতে পারি, কিছু সিমটমস পেতে পারি, রিয়ারলি কিছু কিছু সাইন্সও পেতে পারি, কিন্তু স্টেজ 1 2 তে ইউজুয়ালি কিছুই পাওয়া যায় না। তাহলে এই 1 to 3 স্টেজ অবধি একটা ভাস্ট পপুলেশন, ফরচুনেটলি এদের বেশিরভাগই আর অ্যাডভান্স করে না। কেন করে না তার অনেক কারণ আছে, কিন্তু সেটা খুব ফরচুনেট আমাদের পক্ষে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি পপুলেশনটা ভাবি তাহলে স্টেজ 1 to স্টেজ 3 এত সিকেডি পেশেন্ট আছে, তারা সবাই যদি এন্ড স্টেজে যেত, তাদের সকলকে যদি সবার জন্য যদি আমাকে ডায়ালিসিসের ব্যবস্থা করতে হতো বা অ্যাডভান্স ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হতো, পৃথিবীর কোনো দেশের গভর্নমেন্টের পক্ষে সম্ভব না সেটাকে সাস্টেন করা। কিন্তু ফরচুনেটলি বেশিরভাগই এই স্টেজ 3 থেকে বিয়ন্ড যায় না বা অতদূর যাওয়ার আগে অন্য রোগে মারা যায়, স্ট্রোক হয়ে বা কার্ডিওভাস্কুলার ডেথ হয়ে বা অন্য কিছু হয়ে মারা যায়। স্টেজ 3 বা স্টেজ 5 অবধি যায় না। নাও ডেফিনিশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, এটাকে যদি আমরা আরো স্পেসিফিক্যালি ভাবি, যদি কোয়ান্টিফাই করার চেষ্টা করি, এটা করা হয় কতগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে আমরা ইজিএফআর এস্টিমেট করি। ইজিএফআরটা কি? এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই ইজিএফআর এর বেসিসে পেশেন্টকে, সিকেডি পেশেন্টকে 5টা স্টেজে ভাগ করা হয়। স্টেজ 1 2, স্টেজ 3টা যেহেতু খুব ইম্পর্টেন্ট, এটাকে স্টেজ 3 এ 3B করা হয়েছে, স্টেজ 4, স্টেজ 5। স্টেজ 3টা কেন ইম্পর্টেন্ট? স্টেজ 3 অবধি হচ্ছে ব্যাপারটা রিভার্সেবল। আমি যদি স্টেজ 3 তে পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে তো প্রপার ট্রিটমেন্ট আমি জিনিসটাকে রিভার্স করিয়ে দিতে পারি। স্টেজ 3 এর পরে চলে গেলে তারপরে পেশেন্টকে আর রিভার্স করানো যায় না। হি অর শি রিলেন্টলেসলি অ্যাডভান্সেস টুয়ার্ড স্টেজ 5। হয়তো আমি চিকিৎসা করে তার খারাপ হওয়ার গতিটাকে কমাতে পারবো, কিন্তু তাকে আর নর্মাল করে দিতে পারবো না। এই জন্য স্টেজ 3টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। স্টেজ 3 তে যদি আমি একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে ইজিএফআরটা কিসের বেসিসে করি? কতগুলো ফর্মুলা আছে, তার মধ্যে কমনেস্ট যেটা ব্যবহার করা হয়, যেটা আমরা ওপিডিতে বসে বা ইমার্জেন্সিতে বসে বা চেম্বারে বসে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে ক্যালকুলেট করে ফেলতে পারি, সেটাকে বলা হয় সিজি ফর্মুলা, ককক্রফট অ্যান্ড গল্ড ফর্মুলা। এটা মনে রাখতে হবে, লিখে নাও দরকার হলে। এটা হচ্ছে 140 মাইনাস এজ ইন্টু বডি ওয়েট, পুরোটা ডিভাইডেড বাই সিরাম ক্রিয়াটিনিন ইন্টু 72। এটা হচ্ছে মেল পেশেন্টের জন্য। ফিমেল পেশেন্ট হলে দিস উইল বি মাল্টিপ্লাইড বাই 0.85। দিস ইজ ককক্রফট অ্যান্ড গল্ড ফর্মুলা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা তার ইজিএফআর ক্যালকুলেট করতে পারবো। and this corresponds to the creatinine clearance rate. তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে শুধু ক্রিয়েটিনিনটা ইম্পর্টেন্ট নয়। আমার ক্রিয়েটিনিন, একজন 80 বছরের লোকের ক্রিয়েটিনিন দুটো একই ওয়েট ক্যারি করবে না।
আমার যা বডি ওয়েট, যার 105 কেজি বডি ওয়েট, দুজনের ক্রিয়েটিনিন একই ওয়েট ক্যারি করবে না। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলোকে নিতে হবে। কম বয়সীর জন্য সেটা একরকম, বেশি বয়সীর জন্য একরকম, জেন্ডার ওয়াইজ কিছুটা ডিফারেন্স হবে, বডি ওয়েট অনুযায়ী কিছুটা ডিফারেন্স হবে। এই ফ্যাক্টরগুলো সবগুলোকে টেকেন ইনটু অ্যাকাউন্ট এই ইজিএফআরটা ক্যালকুলেট করা হচ্ছে। 140 মাইনাস এজ ইন্টু বডি ওয়েট হোল ডিভাইডেড বাই 72 ইন্টু সিরাম ক্রিয়েটিনিন, ফিমেল হলে ইন্টু 0.85। এটা হচ্ছে সিজি ফর্মুলা। আর একটা ফর্মুলা ইউজ করে ল্যাবগুলো যখন দেয় রিপোর্ট, ল্যাবগুলো ইউজুয়ালি অন্য একটা ফলো করে, সেটাকে বলা হয় এমডিআরডি ফর্মুলা। তার মধ্যে লগ টগ ইউজ করতে হয়, একটু জটিল। ওটা যদি তুমি অ্যাপে তোমার ফোনে ডাউনলোড করে রাখো, তুমি ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে, কিন্তু ঝট করে নিজেদের ক্যালকুলেট করার জন্য এটা ভালো। তো আমি কক্রফট এন্ড গল্ফ ফর্মুলা করে আমি ইজিএফআরটা ক্যালকুলেট করেছি। ক্যালকুলেট করে আমি কিভাবে করব, স্টেজিং করব। স্টেজ 1 এ হচ্ছে ইজিএফআর ইজ মোর দ্যান 90 মিলিলিটার পার মিনিট পার 1.73 স্কোয়ার মিটার। এটা হচ্ছে সিকেডি স্টেজ 1। এখানে কিডনি ড্যামেজ থাকবে উইথ নর্মাল অর ইনক্রিজড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। একদম ফার্স্ট স্টেজে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অ্যাকচুয়ালি বেড়ে যাবে। স্টেজ 2 কি 60 to 89, বা মনে রাখার জন্য 60 to 90 ভাবতে পারো। এখানেও কিডনি ড্যামেজ থাকবে উইথ মাইল্ড রিডাকশন ইন দ্য জিএফআর। এই দুটো স্টেজে কোনো সিমটমস থাকবে না। এটা একমাত্র আমরা এরকম ভাবে টেস্ট করে ক্যালকুলেট করলে তবেই বুঝতে পারবো। আমরা বুঝতে পারবো কখন সিমটমস কখন দেখা দিতে শুরু করবে, যদি আদৌ দেখা দেয়, সেটা হচ্ছে স্টেজ 3 তে। স্টেজ 3 হচ্ছে যখন 90 to 30 এই রেঞ্জে আছে, 60 to 30 এই রেঞ্জে আছে। 60 to 45 হলে স্টেজ 3A, 45 to 30 হলে স্টেজ বি, 3A 3B। এখানে দেয়ার বি মডারেট রিডাকশন অফ জিএফআর। এইখানে আমাকে কি করতে হবে, ম্যানেজমেন্ট কি, খুব শর্টে বলতে গেলে ম্যানেজমেন্ট হচ্ছে তাকে ক্লোজলি অবজার্ভ করা, কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা দেখা, তার ব্লাড প্রেশার কন্ট্রোল করা, এবং ডায়াবেটিক হলে তার সুগার কন্ট্রোল করা স্ট্রিক্টলি। এটা হচ্ছে এই 3টে স্টেজে আমার ওভারঅল ম্যানেজমেন্ট। স্টেজ 4 এ গেলে কি 30 to 15 there is severe reduction in glomerular filtration rate। এই স্টেজে এসে ব্যাপারটা ইরিভার্সিবল হয়ে গেছে। তখন আর আমার সারিয়ে তোলার ট্রিটমেন্ট আমি আর করছি না, আমি তাকে একটু খারাপ হওয়ার গতিটাকে কমানোর চেষ্টা করছি, তার কমপ্লিকেশন গুলো আটকানোর চেষ্টা করছি, তার ইরিভার্সিবল যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ যেটা হতে চলেছে সেটাকে যতটা সম্ভব ডিলে করানোর চেষ্টা করছি। অ্যান্ড উই হ্যাভ টু প্রিপেয়ার ফর ইম্পেন্ডিং কিডনি ফেলিয়ার, কারণ অদূর ভবিষ্যতে তার কিডনি ফেলিয়ার হয়ে যেতে চলেছে, আমি জানি। স্টেজ 5 এ কি, যখন 15-রও নিচে চলে যাবে, দ্যাট ইজ ফুল ফ্লেজেড কিডনি ফেলিয়ার। এখানে আমাকে ডায়ালিসিস দরকার হবে, সাপোর্টিভ ট্রিটমেন্ট দরকার হবে, এবং যদি পেশেন্টের ট্রান্সপ্লান্ট প্রসপেক্ট থাকে তাকে রেনাল ট্রান্সপ্লান্টেশনের জন্য অ্যারেঞ্জ করতে হবে। তাহলে এই 5টা হচ্ছে আমার ওভারঅল স্টেজ। এর সাথে 3টে ছোট ব্যাপার আছে, পি, টি আর ডি। এই 3টে লেটার যোগ করা হয় কিছু কিছু ক্ষেত্রে। কিভাবে? অ্যাডিশন অফ পি টু স্টেজ means that there is significant proteinuria. Proteinuria is quantified on the basis of albumin creatinine ratio or protein creatinine ratio. যেটা বলেছিলাম যে টাইপ 1 পেশেন্টের 5 বছর পর থেকে আর টাইপ 2 পেশেন্টের ফার্স্ট ইয়ার থেকে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করা হয়। সেটা ইউরিন, স্পট ইউরিন থেকে টেস্ট করা সাধারণত, বা সারাদিনের ইউরিন থেকেও করা যেতে পারে। ওইটার বেসিসে যদি 30-এর কম হয় দ্যাট ইজ নর্মাল, যদি 30 to 300 হয় দ্যাট ইজ কল্ড মাইক্রো অ্যালবুমিনিউরিয়া, যদি 300-র বেশি হয় তাহলে ম্যাক্রো অ্যালবুমিনিউরিয়া। যদি এই মাইক্রো অ্যালবুমিনিউরিয়া থাকে তাহলে, বা যদি তার বেশি থাকে সিগনিফিক্যান্ট প্রোটিনুরিয়া, সেক্ষেত্রে উইল অ্যাড পি, মানে ধরো স্টেজ 3A পি বা স্টেজ 3B পি, এরকম ভাবে লেখা হবে। টি কখন অ্যাড করা হবে? দ্য অ্যাডিশন অফ টি টু আ স্টেজ ইন্ডিকেটস দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ আ রেনাল ট্রান্সপ্লান্ট। পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, তারপরেও রেনাল ফাংশন পুরোপুরি নর্মাল হয়নি, তাকে হয়তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে যেতে হচ্ছে বা মাঝে মাঝে ডায়ালিসিস দিতে হচ্ছে। এই যে পেশেন্ট, এ হচ্ছে লাস্টে আমরা টি যোগ করবো, মানে ধরো স্টেজ 4T বা স্টেজ 5T, এরকম ভাবে লেখা হবে।
আর ডি কখন অ্যাড করবো? দ্য ডি addition of D to stage C হচ্ছে indicates that the patient is on dialysis. Transplant হয়নি, but the patient has started dialysis. Stage 5D, obviously যে পেশেন্টের ডায়ালিসিস হচ্ছে সে স্টেজ 5 এ থাকবে, মানে স্টেজ 5D। এর মানে পেশেন্ট স্টেজ 5 CKD রয়েছে উইথ দ্য পেশেন্ট বিং অন মেইনটেনেন্স ডায়ালিসিস। তাহলে কি হলো? স্টেজ 1 to 5 তার সাথে P, T or D ডিপেন্ডিং অন P যদি সিগনিফিক্যান্ট প্রোটিনিউরিয়া থাকে, T মানে যদি পেশেন্টের ট্রান্সপ্লান্টেড কিডনি থাকে, D মানে ইফ দ্য পেশেন্ট ইজ অন ডায়ালিসিস। ভ্যালুগুলো জাস্ট মনে রাখতে হবে। 90 to 60 স্টেজ 1, 60 to 90 ওপরে হচ্ছে স্টেজ 1, 90 to 60 স্টেজ 2, 60 to 30 স্টেজ 3, মাঝখানে ডিভাইড হচ্ছে 45, 30 to 15 স্টেজ 4, 15 এর নিচে চলে গেলে স্টেজ 5। হোয়াট আর দ্য কমন কজেস অফ এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার? এই চার্টটা ইট হ্যাজ বিন টেকেন ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল টেক্সট বুক। ওদের ইনসিডেন্স আমাদের ইনসিডেন্স একটু আলাদা। এইটা যেটা দেয়া আছে তার থেকে আমাদের ইনসিডেন্স গুলো একটু আলাদা। কিরকম? আমাদের দেশে কমনেস্ট কজ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখানে যদি ওটা 20 to 40% লেখা আছে, আমাদের দেশে ইটস অলমোস্ট 60 to 70% ইফ নট মোর। আমাদের দেশে সেকেন্ড কমনেস্ট কজ হচ্ছে হাইপারটেনশন, সেটাও 15 থেকে 20% হয়। আর ইম্পর্টেন্ট কজ কি কি? গ্লোমেরুলার ডিজিজেস, ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে হয়, নানা ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটা ভ্যাসকুলার কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থেকে হতে পারে, আর অন্যান্য থেকে হতে পারে। এছাড়া কিছু কিছু কনজেনিটাল ডিজিজ, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে আমাদের এখানে মাঝে মাঝে সিকেডি হতে আমরা দেখি। আর কি? ইন্টারস্টিশিয়াল ডিজিজ হুইচ আর ইউজুয়ালি ড্রাগ ইনডিউসড, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। বিদেশে প্রচুর হয়, আমাদের দেশে অতটা হয় না। তার কারণ কি? প্রচুর আর্থ্রাইটিস পেশেন্ট থাকে, তারা বছরের পর বছর অ্যানালজেসিক খেয়ে যেতে থাকে, তার থেকে আস্তে আস্তে রেনাল ফেলিয়ার হয়ে যায়। আমাদের দেশে সেই অ্যাবিউজটা হয়, কিন্তু তার চরিত্রটা একটু অন্যরকম। ব্যথা হলো, যখন বেশি ব্যথা হচ্ছে, দোকানে যাচ্ছে, কিছুদিন 8 দিন 10 দিন 1 মাস অ্যানালজেসিক কিনে খাচ্ছে, একটু ব্যথা কমে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। কিন্তু টানা বছরের পর বছর অ্যানালজেসিক কিনছে, খেয়ে যাচ্ছে, এটা আমাদের এখানে ইউজুয়ালি হয় না। ভেবে দেখো, করে না কেউ সেরকম ভাবে। তার পিছনে মানি ফ্যাক্টরও আছে, বা বেশি দিন ওষুধ খাবো না এই ফ্যাক্টরটাও আছে। যেহেতু টানা লোকে খেয়ে যায় না, সেহেতু এখানে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথিটা তুলনামূলকভাবে কম হয়, কিন্তু বিদেশে এটার পার্সেন্টেজ অনেক বেশি। তাহলে কি হলো? কমনেস্ট কজ বলে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তারপর হচ্ছে হাইপারটেনশন, তারপর হচ্ছে ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে এই কজগুলো। কোনোটাই খুব বিরাট কিছু কমন নয়, কিন্তু সবগুলোই সিগনিফিক্যান্ট। তার মধ্যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, ইন্টারস্টিশিয়াল নেফ্রোপ্যাথি, রেনোভাস্কুলার ডিজিজ। রেনোভাস্কুলার ডিজিজ কিরকম না? রেনাল আর্টারি স্টেনোসিস আছে, পেশেন্টের হয়তো সিঙ্গেল কিডনি আছে, একটা রেনাল আর্টারি স্টেনোসিস হলো, আস্তে 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 ব্লাড সার্কুলেশন কম হতে হতে, পারফিউশন কম হতে হতে পেশেন্টের সিকেডি হয়ে গেল। এরকম ক্লিনিক্যাল ফিচার্সে টিপিক্যাল প্রেজেন্টেশন কি না? রেজড ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিন, যেটা আমরা সব কেসেই পাবো। অফেন উইথ হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া, with or without anemia. General symptoms কি কি? Most patients with slowly progressive disease are asymptomatic until glomerular filtration rate is less than 30 ml per minute per 1.73 square meter. Stage 30 অবধি কি ছিল আমার? স্টেজ 3 ছিল। 30 to 15 স্টেজ 4, 15 এর নিচে হলে স্টেজ 5। মানে 30 নিচে যখন চলে গেছে তখন পেশেন্ট হয়ে গেছে স্টেজ 4 বা 5। এই স্টেজে যখন এসছে তখন পেশেন্ট আর অ্যাসিম্পটোম্যাটিক নেই, তার কিছু না কিছু সিমটমস দেখা দিতে শুরু করেছে। কিছু কিছু পেশেন্ট দেখা যায় আরো মানে অনেক কমে গেছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সেখানেও অ্যাসিম্পটোম্যাটিক আছে, হয়তো স্টেজ 5 এর কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু তখনও সে পেশেন্টের সেরকম ভাবে কোনো সিমটমস নেই, বা হালকা সিমটমস হচ্ছিল, পেশেন্ট ইগনোর করে গেছে। ঠিক আছে। নকচিউরিয়া ইজ অ্যান আর্লি সিমটম। পেশেন্ট রাত্রেবেলা ঘুমিয়ে পড়ার পর একবার দুবার পেচ্ছাপ করতে উঠতেই পারে, যে কোনো মানুষই ওঠে, কিন্তু যদি তার বেশি পেশেন্ট উঠতে থাকে, এইটা একটা আর্লি সিমটম হিসেবে প্রেজেন্ট করতে পারে সিকেডির ক্ষেত্রে। কেন না? পেশেন্টের নেফ্রনগুলো অলরেডি ড্যামেজড, তার কনসেন্ট্রেটিং এবিলিটিটা কমে গেছে, অ্যান্ড তার জন্য দেয়ার ইজ ইনক্রিজড অসমোটিক লোড
পার নেফ্রন। সেই জন্য কনসেন্ট্রেটিং এবিলিটিটা কমে যাওয়ার জন্য ইউরিনের ভলিউমটা বেড়ে গেছে। When GFR is less than 15 to 20 ml per minute per square 1.7 square meter, মানে স্টেজ 4 এ আছে, symptoms and signs are common, can affect most of the body systems. টিপিক্যালি কি নিয়ে শুরু হয়? পেশেন্টের টায়ার্ড লাগে। পেশেন্টকে জিজ্ঞেস করলে জানতে হবে আপনি যে হাঁটতে অল্প হেঁটে কি ক্লান্ত হয়ে পড়েন? মানে হ্যাঁ এখন একটু অল্প হাঁটলেই একটু বুক ধরফর করে, ক্লান্ত হয়ে যায়, বসে যাই, এগুলো। কতদিন ধরে এটা হচ্ছে? এই 5-6 মাস ধরে হচ্ছিল। ব্রেথলেসনেস কি জন্য হতে পারে? এই ক্লান্তির জন্য হতে পারে, আবার রেনাল অ্যানিমিয়ার জন্য হতে পারে। রেনাল অ্যানিমিয়া কেন হয় কিভাবে হয় সেটা পরে আসছি, কিন্তু এই অ্যানিমিয়ার জন্য পেশেন্টের দুর্বল লাগে, পেশেন্ট এক্সস্টেড হয়ে যায় ইজিলি। অ্যানোরেক্সিয়া, খিদেটা কমে যায়। লাস্ট 3-4 মাস একদম খিদে হচ্ছে না, একটা নশিয়া হচ্ছে, খেতে গেলে বমি পেয়ে যাচ্ছে, গা পাক দিচ্ছে। প্লুরাইটাস হয়, জেনারেলাইজ প্লুরাইটাস হয়, সারা গায়ে চুলকুনি দেখা দেয়। ওয়েট লস হয়, যেহেতু পেশেন্ট ভালো করে খাচ্ছে না, এমনিতেই এটা একটা ক্যাটাবলিক স্টেট, তার উপর পেশেন্ট ভালো করে খাচ্ছে না, তার অ্যাক্টিভিটি লেভেল ঠিকঠাক নেই, সব মিলিয়ে ওয়েট লস হতে শুরু করে, নশিয়া অ্যান্ড ভমিটিং হতে থাকে, বিকজ দের ইজ গ্রস অ্যানোরেক্সিয়া। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে কমনলি টার্ম ইউরিমিক সিমটমস। যখনই তুমি ওয়ার্ডে বা আউটডোরে বা ডায়ালিসিস ইউনিটে একটা সিকেডি পেশেন্ট দেখবে, অ্যাডভান্স সিকেডি পেশেন্ট, তুমি তাকে জিজ্ঞেস করো আপনার খিদে কেমন ছিল? কমে গেছিল, গা পাক দিচ্ছিল, হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছিলাম, অল্পে কোনো কিছু ভালো লাগছিল না, অল্পেই এক্সস্টেড হয়ে যেতাম, গা চুলকোতো। এগুলো হচ্ছে টিপিক্যাল সিমটমস, যা দিয়ে আমরা অনেক সময় সিকেডি আর অ্যাকিউট অন সিকেডি পেশেন্টকে ডিফারেন্সিয়েট করি। পেশেন্টের খুব একটা লো গ্রেড স্টেজ 3 এ ক্রনিক কিডনি ডিজিজ হয়তো অনেকদিন ধরে ছিল, সেরকম ভাবে কোনো ট্রাবল দিত না, হঠাৎ করে একটা সিভিয়ার ইউরোসেপসিস হয়েছে, পেশেন্টের একটা অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিয়ার হয়ে গেছে, সেটা নিয়ে সে প্রেজেন্ট করেছে। এবার আমি বুঝবো কি করে যে এটা অ্যাকিউট অন ক্রনিক রেনাল ফেলিয়ার হয়েছে, মানে ট্রিটমেন্ট করলে এটা অনেকটা আবার ভালো হয়ে যাবে, নাকি এটা সিকেডিটাই প্রচুর বেড়ে গিয়ে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, মানে এটা সেরে উঠবে না? তখন আমি এই সিমটমস গুলো দেখবো। যদি বলে হ্যাঁ 5 মাস 6 মাস ধরে আমার এইগুলো হচ্ছিল, অন্তত এর মধ্যে 2-3টে হচ্ছিল, তাহলে আমি বুঝবো যে না, সিকেডিটাই খারাপ হতে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আর যদি না সেরকম কিছু ছিল না, কিন্তু গত 8-10 দিনের মধ্যে হঠাৎ করে অবনতি হয়েছে, পেচ্ছাপটা খুব কমে গেছে, বা এরকম গা পাক দিচ্ছে, ফুলে গেছে বুকে ইত্যাদি হয়, কিন্তু অ্যানোরেক্সিয়া নেই, সেভাবে ছিল না, সেরকম ক্লান্তি ছিল না, গা চুলকোতো না, বা শ্বাসকষ্ট সেরকম ছিল না, রাতে ঠিকঠাক ঘুমোতে পারতো, তার মানে ওর সিকেডিটা অত বেশি ছিল না, এটা অ্যাকিউটলি এক্সাজারবেট করেছে। সেখানে আমি অনেক বেশি এনার্জেটিক ট্রিটমেন্ট করতে পারবো উইথ দ্য হোপ দ্যাট এই স্টেজটাকে পার করে দিতে পারলে পেশেন্ট আবার অনেকটা ভালো হয়ে যাবে, নর্মাল হবে না কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে, তার ডায়ালিসিস লাগবে। রেনাল ফেলিয়ার, রেনাল ফাংশন, পেশেন্টস মে সাফার ফ্রম হিককাপস, হেঁচকি উঠবে পেশেন্টের, ইউজুয়ালি ডিপ রেসপিরেশন, unusually deep respiration related to metabolic acidosis. This is called Kussmaul's breathing or Kussmaul's respiration. This term is very important. তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এক্সাম লং কেসে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ Kussmaul respiration? Kussmaul's respiration হচ্ছে deep sighing respiration in a patient of renal failure. Metabolic acidosis যখনই সিভিয়ার হয়, তার থেকে Kussmaul's breathing হতে পারে। It's not specific to renal failure. যে কোনো সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিসেই Kussmaul's ব্রিদিং হতে পারে। পেশেন্টের কিছু কিছু নিউরোলজিক্যাল ফিচার্স হয়, মাসকুলার টুইচিং হতে পারে, পেশেন্টের ফিটস হতে পারে, কনভালশনস, ড্রাউজিনেস হতে পারে, একদম এন্ড স্টেজে পেশেন্টের কোমায় হয়ে যেতে পারে। দিজ আর দ্য নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস। এখন ফরচুনেটলি এই নিউরোলজিক্যাল কমপ্লিকেশনগুলো প্র্যাকটিক্যালি দেখা যায় না, কারণ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এখন তুলনামূলকভাবে অনেক সহজে অ্যাভেলেবল হয়ে গেছে। প্রাইভেটে তো আছেই অনেক জায়গায়, সরকারি হাসপাতালেও বহু জায়গায় হয়, ট্রিটমেন্টও হয় অনেক আগে থেকে, যার ফলে এতটা খারাপ পেশেন্ট সাধারণত হয় না। কাজেই এই নিউরোলজিক্যাল কমপ্লিকেশনসগুলো আজকাল আমরা খুব কম দেখতে পাই। যাদের হয়েছে তাদেরও যদি ডায়ালিসিস শুরু করা হয়, শুরু করার পর কিন্তু খুব র্যাপিডলি এগুলো আবার রিভার্সও করে যায়। এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, যে একটা রেনাল ফেলিয়ার ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের তুমি সিমটমস সাইন্স কি কি দেখতে পেতে পারো। খুব কুইকলি যদি আমরা দেখে নিই ওপর দিক থেকে,
জুগুলাস ভেনাস প্রেশার রেজড ইন ফ্লুইড ওভারলোড আর পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, এখানে আমরা জুগুলাস ভেনাস প্রেশারটা বেশি দেখতে পাবো। কারণ কি, ফ্লুইড ওভারলোড হয়েছে, সব জায়গায় ইডিমা আছে, সারা শরীরে ফ্লুইড জমে আছে, তার হয়তো পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে আছে বা পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট হয়ে আছে, তার রিয়াকশন হিসেবে আমি এখানে জুগুলাস ভেনাস প্রেশারটা বেশি দেখতে পাবো। পেশেন্টের একটা ইয়েলো কমপ্লেকশন হবে বিকজ অফ দ্য প্যালার। রেনাল অ্যানিমিয়া হওয়ার জন্য পেশেন্টের মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া হবে, তার থেকে একটা ইয়েলো কমপ্লেকশন লিখেছে। বেসিক্যালি আমরা এখানে যেটা দেখতে পাবো একটা ফ্যাকাশে দেখতে পাবো পেশেন্টটাকে, যেমন থ্যালাসেমিয়া পেশেন্টদের অনেক সময় দেখা যায় যাদের খুব সিভিয়ার অ্যানিমিয়া থাকে, একটা ফ্যাকাশে ভাব। সাধারণ মানুষ সেটাকে ফর্সা বলে ভুল করে, খুব ফর্সা হয়ে গেছে মেয়েটা, কিন্তু সেটা আসলে ফর্সা নয়, তার হিমোগ্লোবিন লেভেল হয়তো 3.5-4 নেমে গেছে, একদম টোটাল পেল হয়ে গেছে, সেটাকে আমরা হলুদ বলে ভুল করছি। সেরকম হবে। প্যালার থাকবে, ডুয়াল লুমেন সেন্ট্রাল ভেনাস ক্যাথিটার ফর ডায়ালিসিস অ্যাক্সেস ইন দ্য রাইট অর লেফট। এইখানে যে সাবক্লেভিয়ান বা জুগুলার ভেন থাকে সেইখানে আমার ক্যাথিটারটা ভরা আছে, যে ইন্ট্রাভেনাস একটা স্পেশাল টাইপের ক্যানুলা থাকে যেটা দিয়ে ডায়ালিসিস করা হয়, হেমোডায়ালিসিস, সেইটা হয়তো লাগানো থাকতে পারে যদি পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট ইজ অলরেডি অন ডায়ালিসিস। পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব পেতে পারি আমরা। এই পেরিকার্ডিয়ামের ওপর যদি খুব কেয়ারফুলি আমরা অস্কালটেট করি তাহলে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব পাবো। আমি কি করে বুঝবো যে সেটা একটা ক্রেপিটেশন নাকি পেরিকার্ডিয়াল রাব? পেশেন্টকে ব্রিদিং হোল্ড করতে বলবো। যদি ব্রিদিং হোল্ড করা সত্ত্বেও থামটা হতে থাকে তার মানে ওটা পেরিকার্ডিয়াল রাব। কারণ যতবার সিস্টল ডায়াস্টল হচ্ছে, ঘষা লেগে লেগে আওয়াজটা হচ্ছে, সেটা তো আর শ্বাস বন্ধ করলে বন্ধ হবে না, সেই আওয়াজটা আমি পেতে থাকবো। আর যখন পেশেন্ট শ্বাস নিচ্ছে তখনও সেটা পেতে থাকবো। যদি দেখা যায় যে না, শ্বাস বন্ধ করলে ওটা চলে যাচ্ছে, যখন আমরা দেখব যে শ্বাস বন্ধ করলে আওয়াজটা চলে যাচ্ছে, তার মানে ওটা একটা ক্রেপিটেশন হচ্ছিল। কিন্তু শ্বাস বন্ধ করলাম অথচ সাউন্ড সেইভাবেই চলছে, তার মানে দ্যাট সাউন্ড ইজ কামিং ফ্রম দ্য পেরিকার্ডিয়াল রাব। এটা ইম্পর্টেন্ট কেন? পেরিকার্ডিয়াল রাব or pericarditis is an urgent and emergency indication for dialysis. তার ক্রিয়েটিনিন লেভেল যাই থাক, তার ইউরিন আউটপুট যাই থাক, যদি পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, পেরিকার্ডিয়াল রাব যদি আমরা পাই, তাহলে দ্যাট বিকামস অ্যান ইমার্জেন্সি ইন্ডিকেশন ফর ডায়ালিসিস। আর্টারিওভেনাস ফিস্চুলা ফর ডায়ালিসিস অ্যাক্সেস। যাদের রেগুলার হিমোডায়ালিসিস করা হয় তাদের হাতে সাধারণত একটা আর্টারি আর একটা ভেনকে আর্টিফিশিয়ালি জুড়ে দেওয়া হয়, চামড়ার তলায় জুড়ে দেওয়া হয়। কেন না, তখন ডিরেক্টলি এটার মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেট করতে থাকবে, এবং এই আর্টারির যে ব্লাডটা তো অনেক থ্রাস্ট নিয়ে যাচ্ছে, সেটা যখনই ভেনের ওয়ালের মধ্যে ডিরেক্টলি আসছে, ভেনের ওয়ালটা অনেক ডেলিকেট, পাতলা এবং ডেলিকেট, ওই যে থ্রাস্টটা পেতে থাকবে, থ্রাস্টটা পেতে পেতে ভেনের ওই জায়গাটা ডাইলেট হয়ে যাবে, ওয়ালটা ফাইব্রাস অনেকটা থিকেন্ড হয়ে যাবে। এই জিনিসটা পুরো ম্যাচিওর করতে 3 to 4 উইক সময় লাগে। এটাকে বলা হয় আর্টেরিওভেনাস ফিস্চুলা। এটাকে কনস্ট্রাক্ট করা হয় কেন না, ওটা ম্যাচিওর করে গেলে যখন আমি ডায়ালিসিস করব, এটারই এদিকে একটা নিডল দেবো, এর দিকে একটা, মানে আর্টারি এন্ডে একটা নিডল দেবো, ভেনাস এন্ডে একটা নিডল দেবো, সেটার মাধ্যমে আমি ডায়ালিসিস করতে পারবো। তখন জিনিসটা অনেক টেকনিক্যালি ইজিয়ার হয়ে যাবে, খরচও কম হবে, পেশেন্টের কষ্টও কম হবে। তো এই আর্টেরিওভেনাস ফিস্চুলাটা যারা ক্রনিক্যালি হিমোডায়ালিসিস করে তাদের করে নেওয়া হয়। যদি পেশেন্ট অলরেডি ডায়ালিসিসে থাকে তাহলে তুমি এই আর্টেরিওভেনাস ফিস্চুলাটা দেখতে পাবে এখানে। এটা কি ট্রান্সপ্লান্টেড কিডনি, রাইট সাইডে থাকতে পারে বা লেফট সাইডে থাকতে পারে। আমরা যেটা বললাম যে স্টেজ 5T ধরো, মানে পেশেন্ট অলরেডি সিকেডি, তার ট্রান্সপ্লান্টেড কিডনি আছে, ট্রান্সপ্লান্ট হয়েছিল কিন্তু তারপরেও পেশেন্টের সিকেডি রয়ে গেছে, তার অল্প স্বল্প ডায়ালিসিস দরকার, অল্প স্বল্প বা রেগুলার ডায়ালিসিস দরকার হচ্ছে। এই যে পেশেন্ট, সেই পেশেন্টে তুমি ট্রান্সপ্লান্ট হওয়ার সেই কার্ডটা তুমি এখানে দেখতে পাবে। ট্রান্সপ্লান্ট কোথায় করা হয়? ইউজুয়ালি রাইট ইলিয়াক ফসায় বা লেফট ইলিয়াক ফসায়। আমরা ট্রান্সপ্লান্ট নিয়ে একটা পুরো ক্লাস করব, নেক্সট ক্লাসে আমরা সিকেডিটা কন্টিনিউ করব, ট্রিটমেন্ট আর ইনভেস্টিগেশন। আজকে ক্লিনিক্যাল ফিচার্স পড়িয়ে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট পড়বো। তারপরের ক্লাসটা, 5th ক্লাসটা আমরা শুধু রেনাল ট্রান্সপ্লান্ট নিয়ে আলোচনা করবো, তখন এগুলো ডিটেলে বলা হবে। আমাদের এটাতে ক্লিয়ার কনসেপ্ট হয়তো অনেকের নেই। কিডনি, আমার ডান দিকের কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো মানে এটাকে কেটে সরিয়ে দিয়ে সেখানে একটা কিডনি বসিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু তা নয়। যে কিডনিটা খারাপ হয়ে যায় বা যেটাকে রিপ্লেস করা হয় সেটাকে সেখানেই থাকতে দেওয়া হয়, সেই দিকের ইলিয়াক ফসাতে নতুন কিডনিটাকে ভরে দেওয়া হয়।
ঠিক আছে, যেটা খারাপ হয়ে গেছে সেটা ওখানেই থেকে যাবে, সে আস্তে 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 ফাইব্রোসিস হয়ে কন্ট্রাক্ট করে ওখানেই বসে যাবে। আর নতুন কিডনিটাকে আমি সেদিকে ইলিয়াক ফসায় রেখে দেবো। না, আমি যদি রাইট কিডনি ট্রান্সপ্লান্ট করি, আমার এখানে রাইট ইলিয়াক ফসায় কিডনি নতুন কিডনিটা থাকবে। আমি যদি লেফট কিডনি ট্রান্সপ্লান্ট করি, আমার লেফট ইলিয়াক ফসায় নতুন কিডনিটা থাকবে। কাজেই সেই দিকে ইলিয়াক ফসায় আমি এই ট্রান্সপ্লান্টের স্কারটাকে দেখতে পাবো। আর কি, ব্রাউন লাইন অফ পিগমেন্টেশন ইন নেলস, নেলের মধ্যে একটা হালকা ব্রাউন লাইন দেখতে পাওয়া যায় ডিউ টু পিগমেন্টেশন। খুব কমন নয়, কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায়। ব্রুইজিং ইজিলি, পেশেন্টের যেহেতু ইন্টেন্স প্লুরাইটাস হয় আর পেশেন্টের ক্যাপিলারি ফ্র্যাজিলিটিটা অনেক বেড়ে যায়, সেহেতু ব্রুইজের দাগ দেখতে পাবে, লাল লাল রক্তের দাগ চামড়ার তলায় তুমি কিউটেনিয়াস লেভেলে দেখতে পাবে। নিউরোলজিক্যাল ফিচার্স থাকে পেরিফেরাল নিউরোপ্যাথি, দেয়ার আর অ্যাবসেন্ট রিফ্লেক্সেস, রিডিউস সেন্সেশন, দেয়ার ইজ প্যারেস্থেসিয়া অ্যান্ড রেস্টলেস লেগস। এইগুলো হচ্ছে নিউরোলজিক্যাল সাইন যা পাওয়া যায়। এটা নিয়ে একটু পরে আসছি। আর কি, পালসাস প্যারাডক্সাস ইন কেস অফ পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাট, টেঙ্ক অফ ক্যাথিটার ফর পেরিটোনিয়াল ডায়ালিসিস। যাদের পেরিটোনিয়াল ডায়ালিসিস করা হয় তাদের পেটে এখানে একটা ক্যাথিটার পার্মানেন্টলি ইমপ্ল্যান্ট করে দেওয়া হয় সেলাই করে, তার মুখটা থাকে ভিতরে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, আর এটা এদিকে ক্যাপ করে বাইরে বার করা থাকে, তার মধ্যে দিয়ে ফ্লুইড ঢোকে, ফ্লুইড বেরিয়ে যায়, পেরিটোনিয়াল ডায়ালিসিস চলতে থাকে। ইফ দ্য পেশেন্ট ইজ অলরেডি অন পেরিটোনিয়াল ডায়ালিসিস, তাহলে এটা আমরা পেতে পারি। আর কি, ইনক্রিজ রেসপিরেটরি রেট অ্যান্ড ডেপথ ইন মেটাবলিক অ্যাসিডোসিস, যেটাকে আমরা একটু আগে বললাম কুশমালস ব্রিদিং। এইগুলো হচ্ছে সাইন, যে সাইনগুলো আমরা একটা সিকেডি পেশেন্ট, অ্যাডভান্স সিকেডি পেশেন্টকে এক্সামিন করতে গেলে পেতে পারি। কমপ্লিকেশনসে, ক্লিনিক্যাল ফিচার্সে আর কমপ্লিকেশনসে এটা কম্বাইন যদি ভাবি, নেক্সট হচ্ছে ইমিউন ডিসফাংশন। বোথ সেলুলার অ্যান্ড হিউমারাল ইমিউনিটি is affected in advanced CKD. There is increased susceptibility to infections, which is the second commonest cause of death in dialysis. Dialysis patient এর commonest cause of death হচ্ছে cardiovascular death. Dialysis করতে করতে cardiovascular হতে পারে, sudden cardiac arrest হতে পারে কোনো না কোনো কারণে, পরে ইন্টারডায়ালিটিক পিরিয়ডে হতে পারে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হিসেবে। সেকেন্ড কমনেস্ট কজ হচ্ছে ডেথ ফ্রম ইনফেকশন। ইনফেকশন কিভাবে হতে পারে? ডায়ালিসিসের যে অ্যাক্সেসগুলো সেগুলোর ইনফেকশন হতে পারে, আবার আনরিলেটেড ইনফেকশন হতে পারে। আনরিলেটেড মানে একটা সিভিয়ার নিউমোনিয়া, তার থেকে পেশেন্ট সাকাম করে গেল, কারণ পেশেন্টের এমনি তার প্রতিরোধ ক্ষমতাটা, ইমিউনিটিটা অনেক কমে গেছে। তাছাড়া একটা সিভিয়ার ইউরোসেপসিস আছে, সেটা থেকে সেপ্টিসিমিয়া হয়ে গেল পেশেন্টের, তার থেকে মারা গেল পেশেন্ট, এটাও হতে পারে। এগুলো কেন না, পেশেন্টের ইমিউনিটিটা অনেক কমে গেছে এই সময়। Infections are mostly associated with access devices, but some may be common infections like pneumonia, যেটা বললাম। access devices কি আমার এখানে জুগুলার বা সাবক্লেভিয়ান দিয়ে যে ক্যানুলাগুলো ঢুকিয়েছে আমি দেখালাম আগে, এগুলোতে ইনফেকশন হয়ে যেতে পারে। এগুলো প্রত্যেকটা একটা মেজর ভেসেলের মধ্যে ঢুকে বসে আছে, কাজে দে ফর্ম অ্যান ইজি অ্যাক্সেস ফর দ্য জার্মস টু গেট এন্ট্রি টু দ্য বডি, এক নম্বর। তারপর হচ্ছে যদি আমার ফিমোরাল ভেন দিয়ে ক্যানুলা ঢোকানো থাকে, সেখানেও ব্যাপারটা একই রকম। যদি এই পেরিটোনিয়াল ক্যাথিটার থাকে, টেকনোকফ ক্যাথিটার, সেটা সরাসরি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে একটা এন্ট্রি পেয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, বা আমি যখন একটা এভি ফিস্টুলা ফর্ম করছি, অপারেশন করছি, তারপরে 1 মাস সময় লাগছে ওটা ম্যাচিওর করতে, এই যে অপারেশনটা করতে আছে তার সাথে রিলেটেড ইনফেকশন হতে পারে। এই অ্যাক্সেসগুলোর ইনফেকশন থেকেও পেশেন্টের একটা বিপদ হতে পারে। হেমাটোলজিক্যাল কমপ্লিকেশনস, হেমাটোলজিক্যাল কমপ্লিকেশন এখানে আমি জাস্ট পয়েন্টগুলো লিখেছি, কিন্তু এটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। প্রথম কথা, দেয়ার ইজ increased bleeding tendency leading to mucosal bleed and ecchymosis. প্লেটলেট ডিসফাংশন হয়, কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো অত ভালো কাজ করতে পারে না। there is prolonged bleeding time which is partially corrected by dialysis. রেগুলার ডায়ালিসিস শুরু হয়ে গেলে দেখা যায় যে ব্লিডিং টাইমটা অনেকটা নরমালের কাছাকাছি আবার এসে যায়। পেশেন্টের এমনি ব্লাড লসের চান্স অনেক বেশি, কারণ প্রত্যেকবার যখন ডায়ালিসিস করা হবে, নিডল ঢোকানো হবে, নিডল বার করা হবে, প্রত্যেকবার খুব সামান্য হলেও ব্লিডিং হবে। তাছাড়াও নানা সময়ে নানাভাবে ব্লিডিং হওয়ার একটা প্রোপেনসিটি থাকে। যতবার তুমি পেশেন্টের ব্লাড টেস্ট করছো, বহুবার পেশেন্টের ব্লাড টেস্ট করতে হয়, প্রত্যেকবার তুমি অল্প অল্প করে নিলেও তার কিউমুলেটিভ যে এটা দাঁড়াচ্ছে সেটা নিয়ে হাত কম নয়। অ্যানিমিয়া ইজ ভেরি কমন। অ্যানিমিয়া কি কি কারণে হয় বলছি পরে। রিয়েলি
ক্রনিক কিডনি ডিজিজ অথচ অ্যানিমিয়া নেই, এটা হতে পারে ইন কেস অফ পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। The CKD patient usually almost universally associated with severe anemia, moderate to severe anemia, কোথায় সেটা থাকে না। That is one case is polycystic kidney disease. That is not at all uncommon. Causes of anemia in chronic kidney disease. কি কি কারণে অ্যানিমিয়াটা হয়? খুব ইম্পর্টেন্ট। ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের যত মরবিডিটি হয় তার একটা বড় পার্ট হচ্ছে ডিউ টু অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হচ্ছে? এক নম্বর হচ্ছে তার আয়রন রিজার্ভটা খুব কম। পেশেন্টের অ্যানোরেক্সিয়া হচ্ছে পেশেন্ট ভালো খাচ্ছে না, তার থেকে আয়রন ডেফিসিয়েন্সি হবে। অনেক ডায়েটারি রেস্ট্রিকশন হয়, যে আন্ডারলাইং ডিজিজটা যেটা সেটার কারণে ডায়েটারি রেস্ট্রিকশন থাকতে পারে, তার জন্য তার শরীরে আয়রন হয়তো কম ঢুকছে। তো এইগুলোর জন্য তার আয়রন রিজার্ভটাই কম। টক্সিক এফেক্টস অফ ইউরিমিয়া অন ম্যারো প্রিকারসার সেলস। Uremia itself causes a deleterious effects on the erythroid precursors of the bone marrow. Deficiency of erythropoietin. Erythropoietin secretion যত দিন যাচ্ছে, সিকেডি যত প্রোগ্রেস করছে তত তার erythropoietin প্রোডাকশন কমে যাচ্ছে, কাজেই erythropoiesis কমে যাচ্ছে। Increased blood loss due to capillary fragility and poor platelet function. তাছাড়াও যেটা জাস্ট একটু আগে বললাম, বহুবার ব্লাড নেওয়া হচ্ছে, ব্লাড লস হচ্ছে, এমনিও ব্লিডিং হচ্ছে, সব মিলিয়ে পেশেন্টের লস অনেক বেড়ে যাচ্ছে। দেয়ার ইজ রিডিউসড ইনটেক অ্যাবজর্পশন এন্ড ইউটিলাইজেশন অফ ডায়েটারি আয়রন, যেটা প্রথমেই বললাম। শুধু পেশেন্ট কম খাচ্ছে তাই নয়, যে আয়রনটা আসছে স্টমাকে সেটারও অ্যাবজর্পশন ঠিকমতো হচ্ছে না, অ্যাবজর্পশনটা অনেক কমে যায়। যে কারণে আমি যখনই একটা সিকেডি পেশেন্টকে পাচ্ছি উইথ মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া, আমি তার অ্যানিমিয়া ইনভেস্টিগেট করতে গিয়ে আমাকে সবসময় দেখতে হবে তার আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা। যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আমাকে শুধু এরিথ্রোপয়েটিন রিপ্লেস করলে হবে না। তার আয়রনই নেই, সেই তাকে এরিথ্রোপয়েটিন দিয়ে কি লাভ হবে? সে একটা ক্লান্ত ঘোড়াকে চাবুক মারার মতো ব্যাপার। আমাকে আয়রন দিতে হবে। এবার যেহেতু ওরাল আয়রনের অ্যাবজর্পশনটা এদের অনেক কমে যায়, সেহেতু প্যারেন্টারাল আয়রন ইজ প্রেফার্ড। যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, যদি সেই ইনফ্রাস্ট্রাকচার আমার থাকে, উই শুড গিভ প্যারেন্টারাল আয়রন অন রেগুলার ইন্টারভালস অ্যালং উইথ এরিথ্রোপয়েটিন। 10 অব্দি হিমোগ্লোবিন তোলার জন্য আমি এরিথ্রোপয়েটিন দিয়ে যাব। 10-এর ওপর উঠলে ইউজুয়ালি এরিথ্রোপয়েটিন আর দেওয়া হয় না, বাকিগুলো চলতে থাকে। এরিথ্রোপয়েটিন ইউজুয়ালি দুরকম ভাবে দেওয়া হয়। একটা সিনথেটিক হিউম্যান এরিথ্রোপয়েটিন পাওয়া যায়, R2EPO বলে, পরের ক্লাসে আমরা ওগুলো আর একটু ডিটেলে পড়বো, সেটা দেওয়া হয়। বা এখন আরেকটা সিনথেটিক মলিকুল আছে ডার্বাপোয়েটিন, সেটাও দেওয়া হয়। এইগুলো ইউজুয়ালি এরিথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সিটাকে কাউন্টার করে। আর কি? ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটির মধ্যে ফ্লুইড রিটেনশন হচ্ছে প্রচুর, তার জন্য বিশেষ করে মাইল্ডার ডিজিজ, যখন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, প্যারাডক্সিক্যালি যখন শুরু হচ্ছে সিকেডি ফার্স্ট স্টেজ অর সেকেন্ড স্টেজ, তখন ইউজুয়ালি পেশেন্টের ফ্লুইড ওভারলোড হতে দেখা যায়, একটু ফোলা ফোলা ভাব, একটু পেডাল এডিমা এগুলো থাকে। কিন্তু অ্যাডভান্স সিকেডি যে পেশেন্টগুলো ওপিডিতে যখন দেখবে বা ইমার্জেন্সিতে যখন দেখবে এদের সেরকম ভাবে ইডিমা থাকে না। অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্ট ঠিক হলো, অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্ট ইউজুয়ালি ইডিমেটাস থাকে, ভালো রকম ফ্লুইড ওভারলোড থাকে, শ্বাসকষ্ট হয় ডিউ টু পালমোনারি এডিমা। কিন্তু অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের কিন্তু সেরকম ভাবে ফোলা ফোলা ভাব থাকে না, বরং পেশেন্টরা রিলেটিভলি ড্রাই। কেন? এটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে, যখন পেশেন্ট শুরুর দিকে আছে তখনও সে কনসাস নয় তার রেনাল ফেলিয়ারের ব্যাপারে, সে তার স্বাভাবিক ফ্লুইড যা খায় তাই খেয়ে যাচ্ছে, এদিকে এক্সক্রিশন সেভাবে হচ্ছে না, কাজেই একটা এডিমা ডেভেলপ করে যাচ্ছে হালকা হলেও। কিন্তু যতদিন যাচ্ছে তত তো পেশেন্টের অ্যানোরেক্সিয়া হচ্ছে, তার ক্যাটাবলিক স্টেটটা বাড়ছে, তার আন্ডারলাইং ডিজিজটা বাড়ছে। তো সেই কারণে তার ফ্লুইড ওভারলোড হওয়ার, শরীরে ফ্লুইড ওভারলোড হওয়ার চান্সটা অনেক কমে যাচ্ছে এবং পেশেন্ট অনেক রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। স্টেজ 4-5 এর সিকেডি পেশেন্টকে ইউজুয়ালি তুমি ইডিমেটাস দেখতে পাবে না, কিছু সামটাইমস এপিসোডিক পালমোনারি এডিমা, স্পেশালি উইথ রেনাল আর্টারি স্টেনোসিস। ইন্টারমিটেন্টলি হঠাৎ করে পালমোনারি এডিমা হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সেটা ইউজুয়ালি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করলে পাস অফ করে যায়। Some patients with tubulointerstitial disease may develop salt wasting disease. They may need high water and sodium intake. এমনিতে অ্যাডভান্স সিকেডি পেশেন্টকে আমাকে ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে,
তার যতটা আউটপুট সেই অনুযায়ী হিসেব করে আমাকে তার ফ্লুইড ইনটেক করতে হবে। যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিট করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি টিউবুলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ থাকে হুইচ ইজ ইউজুয়ালি ড্রাগ ইনডিউসড, এইগুলোর ক্ষেত্রে সল্ট ওয়েস্টিং ডিজিজ হয় বলে আমাকে সোডিয়াম রিপ্লেস করতে হতে পারে, আমাকে ফ্লুইড রিপ্লেস করতে হতে পারে। ঠিক উল্টো হয়ে গেল ব্যাপারটা। অ্যান্ড অ্যাসিডোসিস ইজ কমন, ইনিশিয়ালি অ্যাসিম্পটোম্যাটিক। মেটাবলিক অ্যাসিডোসিস হয়, ইউজুয়ালি প্রথম দিকে মাইল্ড টু মডারেট হয়, অ্যাডভান্স কেসে ইট ইজ সিভিয়ার। সেরকম ক্ষেত্রে সাধারণত সোডিয়াম বাইকার্বনেট রিপ্লেস করতে হয়। নোডোসিস, সোবোসিস এরকম কতগুলো ওষুধ আছে বাজারে ব্র্যান্ড নেম, সেগুলো ইউজুয়ালি 500 মিলিগ্রাম 12 আওয়ারলি বা 1000 মিলিগ্রাম 12 আওয়ারলি এরকম ভাবে রিপ্লেস করতে হয় টু কিপ দ্য বাইকার্বনেট লেভেল অ্যাবভ 22 মিলিমোল। খুব ছোট্ট কয়েকটা কথা এন্ডোক্রিন ফাংশনের ব্যাপারে। একটা হচ্ছে দেয়ার ইজ হাইপোগোনাডিজম, ইট ইজ ডিউ টু হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। এর জন্য কি হয়? হাইপোগোনাডিজমের জন্য there is loss of libido or loss of sexual urge in both the genders, not only in males. মেল ফিমেল দু ক্ষেত্রেই এক্ষেত্রে লস অফ লিবিডো হবে। হাফ লাইফ অফ ইনসুলিন ইজ প্রলংড। ইনসুলিনের ব্যাপারটা একটু কোয়ার। হাফ লাইফ অফ ইনসুলিন ইজ প্রলংড কারণ কি না, দেয়ার ইজ রিডিউস টিউবুলার মেটাবলিজম। রেনাল টিউবুলে ইনসুলিনের যে মেটাবলিজম হয়ে যায় বা যেটুকু এক্সক্রিশন হয় সেটা ইম্পেয়ার্ড হয়ে গেছে। কাজে যেটুকু ইনসুলিন আমার শরীরে আছে, ধরো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যদি হয়, এন্ড স্টেজের কাছাকাছি চলে এসছে, তার তো ইনসুলিন সিক্রেশন এমনি শরীরে খুব কমে গেছে, কিন্তু যেটুকু ইনসুলিন শরীরে আছে সেটাই যেহেতু ঠিকমতো মেটাবলাইজ হচ্ছে না বা বেরোতে পারছে না, ওইটুকুই বারবার শরীরে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য কিউমুলেটিভলি রিলেটিভলি একটু ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে। তাতে কি হবে? হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা হওয়া উচিত থিওরিটিক্যালি। আবার পেশেন্টের অ্যাপেটাইট কমে গেছে, সে খাচ্ছেই কম, তাতে তার ব্লাড সুগার বাড়ার চান্স আবার কমে গেল, মানে উল্টো ব্যাপারটা হলো। অ্যান্ড দেয়ার ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স ডিউ টু ইউরিমিয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে? যেটুকু ইনসুলিন আছে সে আবার ঠিকমতো কাজ করতে পারছে না। তাহলে কি হলো? ইনসুলিন বেরোতে পারছে না, মেটাবলাইজ হচ্ছে না বলে ইনসুলিনের অ্যাকশন বেড়ে যাওয়ার কথা, আবার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বলে ইনসুলিনের কাজ কমে যাওয়ার কথা, আবার খাওয়া কম হচ্ছে বলে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। এই সবগুলো মিলে একটা কমপ্লেক্স ইন্টারপ্লে চলছে। এক একজনের ক্ষেত্রে এই ফ্যাক্টর করে এক একটা আপার হ্যান্ড নেবে। কাজে কার ক্ষেত্রে কি হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারবো না। সেই জন্য সিকেডি পেশেন্টকে, বিশেষ করে অ্যাডভান্স সিকেডি পেশেন্টের ইনসুলিন রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করা খুব মুশকিল। কোনো ব্ল্যাঙ্কেট একটা অ্যালগোরিদম দিয়ে আমি কখনো একটা অ্যাডভান্স সিকেডি পেশেন্টকে ইনসুলিন ফর্মুলেট করতে পারবো না। ঠিক আছে, আমাকে পেশেন্ট ওয়াইজ, পেশেন্টের বেসিসে তার কি রকম থাকছে না থাকছে সেটা দেখে দেখে আমাকে সেই অনুযায়ী তার নিউরোলজিক্যাল আর মাসল ফাংশনস। একটা জেনারেলাইজড মায়োপ্যাথি হয় কেন? এক নম্বর ডিউ টু পুয়ার নিউট্রিশন, তার ক্যালসিয়াম অনেক কমে গেছে, সেটাই পরে আসছি। হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, ডিসইলেকট্রোলাইটিমিয়া হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স রয়েছে। এই চারটে কারণে তাদের জেনারেল মায়োপ্যাথি হয়। মাসেল টোন কমে যায়, মাসেল পাওয়ার কমে যায়, পেশেন্ট ওই যে বলছে অল্প হাঁটতে গেলেই ক্লান্ত হয়ে পড়ি, বেশি দূর যেতে পারি না, হাঁপাই। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস ইজ generalized myopathy along with the renal anemia. Muscle cramps and restless leg syndrome. Restless leg syndrome কি হয়? ক্যালসিয়াম কমে যায় হাইপোক্যালসিয়াম থাকার জন্য, বিশেষ করে রাতে পেশেন্ট যখন ঘুমোচ্ছে, দেয়ার ইজ জার্কি মুভমেন্টস অফ দ্য মাসলস, তাকে বলা হয় রেস্টলেস লেগ সিন্ড্রোম। এইগুলো ইউজুয়ালি ডায়ালিসিস শুরু হলে, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এফেক্টিভলি শুরু হলে ইউজুয়ালি এগুলো রিভার্স করে যায়। সেন্সারি অ্যান্ড মোটর নিউরোপ্যাথি ইন দ্য ফর্ম অফ প্যারেস্থেশিয়া অ্যান্ড ফুড ড্রপ। প্যারেস্থেশিয়াটা সেন্সারি নিউরোপ্যাথির লক্ষণ, ফুড ড্রপটা মোটর নিউরোপ্যাথির লক্ষণ। লেট ডিউরিং দ্য কোর্স অফ ডিজিজ, অ্যান্ড দিস ইজ অলসো ইমপ্রুভড বাই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এগুলো আজকাল অতটা দেখাই যায় না, বিকজ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি অনেক আগেই হওয়ার স্কোপ থাকে এবং পেশেন্ট তার আগেই সাধারণত ট্রিটেড হয়ে যায়। কার্ডিওভাস্কুলার ডিজিজ স্টেজ 3, বিয়ন্ড স্টেজ 3 রিস্ক অনেক বেশি। যদি মাইক্রো অ্যালবুমিনুরিয়া থাকে বা প্রোটিনিউরিয়া থাকে তাহলে সিভি রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। পেশেন্টের হাইপার টেনশন আছে, সিভিয়ার হাইপার টেনশন হলে তারই বেশি কি হবে? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে।
লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে ইটস অ্যান ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন দিস পেশেন্টস। একটা জিনিস দেখা গেছে যে স্টেজ 4 সিকেডি যত পেশেন্ট হয় তার মধ্যে only 20 to 25% patients ultimately progress to stage 5। একদম শুরুতে যে কথাটা বলেছিলাম, যত পেশেন্ট আগের স্টেজ আর সব যদি লেট স্টেজ অব্দি যেত খুব বিপদ হয়ে যেত, কারণ এত পেশেন্টকে ডায়ালিসিস করা সম্ভবই নয়। কিন্তু স্টেজ 4 যারা থাকে তাদের মধ্যে মাত্র 20 to 25% পেশেন্ট দেখা যাচ্ছে আলটিমেটলি স্টেজ 5 এ যাচ্ছে। তার কারণ কি? তার ওয়ান অফ দ্য এক্সপ্লেনেশনস হচ্ছে এই স্টেজ 4 থেকে স্টেজ 5 এ যাওয়ার মধ্যে একটা বড় সংখ্যক পেশেন্ট কার্ডিওভাস্কুলার ডেথ হয়ে যায়। স্ট্রোক হয়ে যেতে পারে, এমআই হয়ে যেতে পারে অন্য কোনো ভাবে, বা সিভিএ হয়ে যেতে পারে, সেরিব্রাল হেমারেজে পেশেন্ট মারা যেতে পারে। তো এই যে সিভি ডেথ হবে তার একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে দিস লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হুইচ ইজ সেকেন্ডারি টু হাইপারটেনশন। এই জন্য সিকেডি পেশেন্টকে এবং ডায়াবেটিস পেশেন্টকে হাইপারটেনশন কন্ট্রোল করা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। পেশেন্টের দুটো অ্যান্টিহাইপারটেনসিভ লাগতে পারে, 3টে লাগতে পারে, 4টে 5টা অ্যান্টিহাইপারটেনসিভ ফুল ডোজে দিতে হচ্ছে, এমন পেশেন্ট বহু আছে অ্যাডভান্স সিকেডি পেশেন্টের, যাতে বিপি কন্ট্রোল করে রাখতে পারে, আমি 130-র মধ্যে তার সিস্টোলিক ধরে রাখতে পারি। পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনাট, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস প্রত্যেকটাই হতে পারে। মিডিয়াল ভ্যাসকুলার ক্যালসিফিকেশন, মেজর ভেসেলগুলোর যে ইন্টিমা মিডিয়া আছে সেখানে ক্যালসিফিকেশন হয়, পার্টলি ডিউ টু হাই সিরাম ফসফেট লেভেলস বিয়ন্ড স্টেজ 3B। এটা এর পরের স্লাইডে আমরা এক্সপ্লেনেশন করব। And serum FGF23, this is fibroblast growth factor. FGF23 level is an independent predictor of mortality in CKD. এটা পরের স্লাইডে আমরা এক্সপ্লেনেশন করছি। আচ্ছা, this is the final slide. এটা অনেকটা এক্সপ্লেনেশন দরকার আছে, সেটা আমি শুধু মুখে বলছি, এটা আমার স্লাইডে নেই, তবে বই পড়লে বই পেয়ে যাবে। এটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ রেনাল ডিস্ট্রফি। এই জিনিসটা বুঝে নেওয়া খুব দরকার, কারণ পরীক্ষায় রেনাল অস্টিওডিস্ট্রফির উপর কিন্তু শর্ট নোট খুব কমনলি থাকে, প্রায়ই দেয়। এই ছবিটা দেখো, এটা হচ্ছে শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি আর ফসফেট, এই যে মেটাবলিজমটা, এই মেটাবলিজমটা খুব জটিলভাবে একটা রেগুলেটেড হয় অনেকগুলো ফ্যাক্টর দিয়ে। কি কি মেজর ফ্যাক্টরগুলো? একটা হচ্ছে ভিটামিন ডি, একটা হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন, আর একটা হচ্ছে ফসফেট। এই কিডনি রয়েছে, এখানে দেয়ার ইজ ইম্পেয়ার্ড রেনাল ফাংশন। ভিটামিন ডির আমাদের কাজ কি? ভিটামিন আমরা যখন খাই বা যখন আমাদের স্কিনে সিনথেসাইজড হয় সেটা হচ্ছে কোলেক্যালসিফেরল, হুইচ ইজ অ্যান ইনঅ্যাক্টিভ মলিকুল, তাই তো? কোলেক্যালসিফেরল লিভারে গিয়ে 25 হাইড্রক্সিলেশন হয়, 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, ওটা ব্লাড দিয়ে আসে কিডনিতে, সেখানে এসে ওটার 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল হয়ে যায়, 1 হাইড্রক্সিলেশন হয়। 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল কিডনিতে আসছে, সেখানে তার 1 হাইড্রক্সিল গ্রুপ ঢুকছে, ঢুকে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল তৈরি হচ্ছে, হুইচ ইজ দ্য অ্যাক্টিভ মেটাবোলাইট। এটা কি কাজ করে? মেনলি দুটো কাজ করে, একটা হচ্ছে ইন্টেস্টিন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, আর সেই ক্যালসিয়ামটাকে বোনে ঢুকিয়ে দেয়, মিনারেলাইজেশন করে, আর কি করে? ফসফেট বার করে দিতে সাহায্য করে। এই যে কাজটা, এই কাজটা যখন ইম্পেয়ার্ড রেনাল ফাংশন হচ্ছে তখন ফাইনাল স্টেজটা হচ্ছে না, 1 হাইড্রক্সিলেশনটা হচ্ছে না ঠিক মতো, যার জন্য অ্যাক্টিভ মেটাবোলাইটটা তৈরি হচ্ছে না যথেষ্ট পরিমাণে। কেন হচ্ছে না? না, জিনিসটা হয় রেনাল টিউবুলে। এবার টিউবুলের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক টিউবুল রিপ্লেসড হয়ে যাচ্ছে উইথ ফাইব্রোসিস, সেই জন্য এই হাইড্রক্সিলেশনটা হচ্ছে না, ভিটামিন ডিটা কমে যায়, অ্যাক্টিভ মেটাবোলাইটটা কমে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে? ইন্টেস্টিনে ডিক্রিজ কনভার্সন অফ 25 হাইড্রক্সি ডি টু 125 ডাইহাইড্রক্সি ডি, এটা ইন্টেস্টিনে গিয়ে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতো সেটা কমে যাচ্ছে, ডিক্রিজড ক্যালসিয়াম অ্যাবজর্পশন। আচ্ছা, ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন হওয়ার জন্য কি হচ্ছে? প্লাজমায় ক্যালসিয়াম কনসেন্ট্রেশন অনেক কমে যাচ্ছে, সেটা কি করছে? এসে প্যারাথাইরয়েডে এসে নেগেটিভ ফিডব্যাক দিয়ে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। প্যারাথাইরয়েড তখন কি করছে? দেয়ার ইজ স্টিমুলেশন অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস লিডিং টু হাইপারপ্লেসিয়া। প্যারাথাইরয়েড গুলো হাইপারপ্লেসিয়া হলো, সে তেরে প্যারাথাইরয়েড হরমোন বার করতে শুরু করলো। প্যারাথরমোন কি করবে? সে গিয়ে বোন থেকে ডিমিনারেলাইজেশন করতে থাকবে, বোন থেকে ক্যালসিয়াম বার করে দিতে থাকবে, যাতে ব্লাডে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটা বাড়ে।
ইনক্রিজড অস্টিওক্লাস্টিক বোন রিজার্পশন অ্যান্ড বোন ফর্মেশন। এই সঙ্গে আরেকটা জিনিস কি হবে, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা নেমে গেছে, তার জন্য ভেবে দেখো রিলেটিভলি ফসফেট বেড়ে যাবে ব্লাডে, কারণ ইউরিনের সাথে যে ফসফেট বেরিয়ে যেত শরীর থেকে সেটা তো যথেষ্ট পরিমাণে বেরোতে পারছে না, কাজে ব্লাডে ফসফেটের অ্যামাউন্টটা বাড়ছে। ফসফেটের কনসেন্ট্রেশন বেড়ে গেলে কি হয়, FGF23 বেরোয় বোন থেকে, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 23, এই জিনিসটা বাড়ে। এর কাজ কি, ওই ফসফেটটাকে বার করে দেয় শরীর থেকে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাওয়ার জন্য ফসফেট জমছে ব্লাডে, তার রিয়াকশনে বোন থেকে FGF23 বেরোচ্ছে, সে ওই ফসফেটটাকে বার করে দিচ্ছে, জমে থাকতে দিচ্ছে না, বিলে একটা ব্যালেন্স রাখছে। এবার এতে একটা ওভারঅল মোটামুটি চলছে। ওদিকে ক্যালসিয়াম কমে গেছে বলে প্যারাথর্মন, বেশি করে প্যারাথর্মন বার করলো, প্যারাথাইরয়েড প্যারাথর্মন বার করলো, দিয়ে ক্যালসিয়ামটাকে বাড়িয়ে ব্লাড লেভেলটাকে মেনটেন করলো। ওদিকে ফসফেটের লেভেল বেড়ে গেছে বলে FGF23 বেরিয়ে ফসফেটটাকে বার করে দিতে সাহায্য হলো। এইভাবে একটা ডেলিকেট একটা ব্যালেন্স মেনটেন হচ্ছে। যত সিকেডি প্রোগ্রেস করতে থাকবে তত আস্তে আস্তে এই ব্যালেন্সটা চলে যাবে। তখন প্যারাথর্মন ফুল ফ্লেজের কাজ করেও ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করতে পারবে না। বোনে ডিমিনারেলাইজেশন হতে হতে কি হবে, অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা, এই জিনিসটা হবে। বোনের মিনারেলাইজেশন অনেক কমে যাবে, ক্যালসিয়াম অনেক কমে যাবে। দিস অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা ইজ ডিউ টু দ্য রেনাল অস্টিওডিস্ট্রফি। এই টোটাল জিনিসটা হচ্ছে রেনাল অস্টিওডিস্ট্রফি। ডিউ টু এক্সেস অ্যাক্টিভিটি অফ প্যারাথাইরয়েড হরমোন, বোন থেকে ক্যালসিয়াম অনেক কমে যাচ্ছে, সেটা হচ্ছে অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা বা সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর একটা জিনিস কি হলো, FGF23 ফসফেটটাকে বার করে দিচ্ছিল, সে আর পেরে উঠছে না, ফসফেট এবার জমতে শুরু করলো। তখন কি হবে, এই ফসফেট এবং ক্যালসিয়াম মিলে শরীরের বিভিন্ন জায়গায় যেখানে মিনারেল ডিপোজিশন হওয়ার কথা নয়, সেখানে গিয়ে তারা ডিপোজিটেড হতে শুরু করলো। তার একটা মেজর জায়গা হচ্ছে একটু আগে যেটা বললাম, ওই ইন্টিমা মিডিয়াগুলো, বড় বড় ভেসেলের মিডিয়াতে গিয়ে এরা জমা হতে। এই যখন অবস্থা, ফসফেট বাড়ছে, প্লাজমা ফসফেট বেড়ে যাচ্ছে, সেই ফসফেট এসে মিডিয়াতে জমা হচ্ছে। তো সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি হচ্ছে, ক্যালসিয়াম একটা সময় আর মেনটেন করতে পারছে না, বোন থেকে এন্তার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে গিয়ে বোনগুলো মিনারেলাইজ কমে গেল, ওদিকে ফসফেট বেড়ে গেল, বেড়ে গিয়ে বিভিন্ন জায়গায় একটোপিক ক্যালসিফিকেশন হতে শুরু করলো। এটা হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম কিভাবে হতে পারে, কিছু কিছু জায়গায় বিশেষ করে কোনো কোনো প্যারাথাইরয়েডে একটা অটোইমিউন স্টিমুলেশন হয়ে আনরেগুলেটেড প্যারাথর্মন বেরোতে থাকছে। এটা আমরা এতক্ষণ যেটা বলছিলাম, এটা নেগেটিভ ফিডব্যাকের উপর বেরোচ্ছিল। ক্যালসিয়াম যত কমছে, ও নেগেটিভ ফিডব্যাক পেয়ে তত বেশি করে প্যারাথর্মন ছাড়ছিল ব্লাডের মধ্যে। টারশিয়ারিতে কি হয়, একটা অটোইমিউন স্টিমুলেশন হয়ে আনরেগুলেটেড ওয়েতে প্যারাথর্মন বার করতে থাকলো প্যারাথাইরয়েড, যার ফলে আরো বেশি করে অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকাটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে গেল, যার ফলে বোনগুলো ভীষণভাবে ব্রিটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুব যারা অ্যাডভান্স সিকেডি পেশেন্ট, তারা খুব কমনলি লো ব্ল্যাক পেন নিয়ে প্রেজেন্ট করে। পেশেন্ট বসতে পারছে না, কোমরে ব্যথা করছে, বেন্ড করতে পারছে না, সহজেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যায়, তাদের ভার্টিব্রাল ফ্র্যাকচার হতে পারে, নেক ফিমারে ফ্র্যাকচার হতে পারে, কোলিস ফ্র্যাকচার হতে পারে, এরকম সহজেই ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে, বিকজ বোন মিনারেলাইজেশন ইজ ভেরি লো। এইখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যদি ধরো পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে, পেশেন্টকে খুব ওভার জিলাস আমরা ভিটামিন ডি থেরাপি করে যাচ্ছি, যতটা তাকে দেওয়া উচিত, যতটা তাকে আমার রিপ্লেস করা উচিত, তার চেয়ে আমি অনেক বেশি ভিটামিন ডি তাকে খাইয়ে দিয়েছি। তখন কি হয়, একটা উল্টো জিনিস হয়, তাকে বলা হয় অ্যাডাইনামিক বোন ডিজিজ। অ্যাডাইনামিক বোন ডিজিজটা কি না, নর্মালি যে পেশেন্টের কিচ্ছু নেই, তুমি আমি, আমাদের এসব রোগ কিছু নেই, আমাদের সবসময় বোন মিনারেলাইজেশন হচ্ছে, আবার বেরিয়েও যাচ্ছে, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আমাদের বোনের ক্যালসিয়ামটা সবসময় আছে। এবার যদি ভিটামিন ডি আমি তেরে এক গাদা এন্তার তাকে খাইয়ে দিই, তখন কি হবে, শুধু ডিপোজিশনই হতে থাকবে, সেখান থেকে যে নর্মালি মোবিলাইজেশনও যেটা হতো, একটা সাইকেল যে চলতে থাকতো, সেই জিনিসটা হবে না। সেইটাকে বলা হয় অ্যাডাইনামিক বোন ডিজিজ। রেনাল অস্টিওডিস্ট্রফি বললে
মোটের ওপর এই কটি কথা জানতে হবে এবং বলতে হবে। এর সাথে আসবে ট্রিটমেন্টের ব্যাপারটা। ট্রিটমেন্ট নিয়ে খুব বেশি কিছু বলা নেই, সেটা পরের দিন বলা হবে। মূল ব্যাপার হচ্ছে কিভাবে জিনিসটা ডেভেলপ করছে, কম্পেনসেটেড স্টেজে কি থাকছে, ডিকম্পেনসেটেড স্টেজে কি হয়ে যাচ্ছে, এবং এই কয়েকটা টার্ম, অ্যাডাইনামিক বোন ডিজিজ কি, অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা কি, এবং FGF23 এর ভূমিকাটা কি, এই টোটাল জিনিসটা বলতে। এই ছবিটাকে ভালো করে খেয়াল রেখো। আর এটা তোমাদের টেক্সট বুক যেগুলো আছে ডেভিডসন বা হ্যারিসন যারা পড়ো, তার মধ্যে দেখবে খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে এক্সপ্লেন করা আছে। দুবার পড়লে একদম পরিষ্কার ছবির মতো হয়ে যাবে। মূল ব্যাপারটা আমি আরেকবার বলে দিই। এই রেনাল ইম্পেয়ারমেন্টের জন্য এখানে 125 ডাইহাইড্রক্সিলেশনটা হচ্ছে না, অ্যাক্টিভ মেটাবোলাইট অফ ভিটামিন ডি তৈরি হচ্ছে না। না হওয়ার জন্য ইন্টেস্টিনে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাচ্ছে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন কমে যাওয়ার জন্য প্লাজমায় ক্যালসিয়াম কম থাকছে। সে এসে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে এসে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, প্যারাথরমোন বেরোচ্ছে, প্যারাথরমোন বনে গিয়ে সেখান থেকে ডিমিনারালাইজেশন করছে, ক্যালসিয়াম বার করছে, করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটাকে নর্মাল রাখার চেষ্টা করছে ইন দ্য ইনিশিয়াল স্টেজ। তার সাথে কি হচ্ছে, ক্যালসিয়াম কম থাকার জন্য এবং ফসফেট এক্সক্রিশন ঠিকমতো না হওয়ার জন্য ফসফেট লেভেলটা ব্লাডে বেড়ে যাচ্ছে। ফসফেট লেভেল বেড়ে যাওয়ার জন্য FGF23 বেরোচ্ছে বোন থেকে। এই FGF23 এই বাড়তি পটাশিয়ামটাকে শরীর থেকে বার করে দিচ্ছে ইন দ্য ইনিশিয়াল স্টেজ। যত প্রোগ্রেস করবে তত এই ক্যালসিয়াম ডিমিনারালাইজেশন করে ব্লাডে ক্যালসিয়াম লেভেল ঠিক রাখার ব্যাপারটা আস্তে আস্তে ইম্পেয়ার্ড হয়ে যাবে, এবং ফসফেটও আরো আরো করে শরীরের মধ্যে জমতে থাকবে। এই দুটো যখন বেশি করে জমবে তখন দেয়ার উইল বি একটোপিক ডিপোজিশন ইন ডিফারেন্ট পার্টস অফ, পার্টিকুলারলি দ্য ভাস্কুলার কম্পার্টমেন্টস, মিডিয়াতে, ইন্টিমা মিডিয়াতে বেশি করে হবে। সেটা থেকে আস্তে আস্তে বোনটাও ডিমিনারালাইজেশন হয়ে বোনও আস্তে আস্তে ব্রিটল হয়ে যেতে শুরু করবে, উইক হয়ে যেতে শুরু করবে, এবং ফসফেট জমার জন্য শরীরে আর যা যা কমপ্লিকেশন হয়, যেমন এই যে ইন্টেন্স ইচিংটা হয় সারা শরীরে, দ্যাট ইজ বেসিক্যালি ডিউ টু ফসফেট ডিপোজিশন। এইগুলো হতে থাকবে। এটা হলো সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কি না, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো কিছু কিছু ইন্ডিপেন্ডেন্টলি আনরেগুলেটেড ওয়েতে প্যারাথরমোন বার করতে শুরু করবে, তাতে এই ডিমিনারালাইজেশন ব্যাপারটা আরো বেশি বাড়বে। আর এর সাথে আরেকটা টার্ম, সেটা হচ্ছে অ্যাডাইনামিক বোন ডিজিজটা। সেটা কি না, যদি আমি ওভার জিলাস ট্রিটমেন্ট করে বেশি ভিটামিন দিয়ে দিই, তাহলে যে নর্মাল ক্যালসিয়াম সার্কেল যেটা হওয়ার কথা সেটা হবে না, বোনে রিলেটিভলি এই অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা ঠিকঠাক হবে না, তার জন্য সেটাকে বলা হয় অ্যাডাইনামিক বোন ডিজিজ। এটা হচ্ছে এই ছবিটার বেসিক্যালি এক্সপ্লেনেশন।